জি, প্রথম কথা হলো যে দুইখান থেকেই ফ্রান্স থেকে এবং ইউএনডিপি থেকে এসেছিল একটা কথা বলতে যে তারা সরকারের পরিবেশগত যত কাজ আছে সব কাজই তাদের সমর্থন অব্যাহত রাখতে চায় এবং আমাদের যদি বাড়তি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে আমরা যেন ওদেরকে বলি। তো এখানে বিল কেন্দ্রিক, জীববৈচিত্র্য কেন্দ্রিক, তারপরে জলবায়ু পরিবর্তন কেন্দ্রিক বেশ কিছু কার্যক্রম ওদের সাথে আমাদের চলমান আছে, সেইগুলো নিয়েই কথা হয়েছে। এখন যেহেতু প্রায় মাসখানেক বিভিন্ন প্রকল্প বিভিন্ন জায়গায় ক্লিয়ার হচ্ছিল না, সেগুলো নিয়ে তারা একটু আমাদেরকে বলে গেল যে খুব তাড়াতাড়ি যেন আমাদের পক্ষ থেকে যে সমস্ত অনুমোদন দেয়ার সেগুলো আমরা দিয়ে দিই, তাহলে সেই প্রকল্পগুলোর অর্থ ছাড় করতে তাদের জন্য সুবিধা হবে। আর আমাদের থেকেও তারা জানতে চাইলো যে আমরা কি আমাদের যে প্রায়োরিটিগুলো ছিল, প্রাধান্যগুলো ছিল, সেগুলো আমরা ড্রাস্টিক্যালি বদলে ফেলেছি কিনা। তো আমাদের উত্তর ছিল যে আমাদের যে প্রাধান্যগুলো ছিল সেই প্রাধান্যগুলো যেরকম ছিল সেরকম থাকবে, তবে যেহেতু আমাদের সময় নিয়মিত সরকারের মতন নয়, আমাদেরকে খুব দ্রুত কিছু কাজ করে মানুষের মধ্যে এই মন্ত্রণালয়ের উপরে আস্থাটা আনতে হবে। হ্যাঁ, মানুষ যেন দেখে যে সত্যিকার অর্থেই পরিবেশের জন্য কিছু কাজ হচ্ছে এবং পরিবেশটাকে যে এই সরকার সাইড লাইনে রাখছে না, এটাকে যে একটা সেন্ট্রাল ইস্যু হিসাবে আনছে, সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে মাঠে কিছু কাজ করে দেখাতে হবে। তো সেই কাজগুলো কি ধরনের হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। না, প্রকল্পগুলো জীববৈচিত্র্য নিয়ে, প্রকল্পগুলো চর এলাকায় জলবায়ুর অভিযোজন নিয়ে, প্রকল্পগুলো বিল এলাকাতে কাজ করা নিয়ে, অনেক ধরনের প্রকল্প। কিন্তু আবার কতগুলো একটা কাজ এরকম চলছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হয় যেগুলো আসলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। তো সেগুলোর একটা ক্লাইমেট ফ্ল্যাগিং হয়, তাহলে করে আপনার মোট এডিপির কতটুকুন আপনার ক্লাইমেটে যাচ্ছে দাতাদের সাহায্যে, সেটা যদি দাতারা জানতে পারে সেটা আবার তারা গিয়ে রিপোর্ট করতে পারে যে তারা এইটুকুন দিচ্ছে। তো প্রকল্প আসলে অনেক, মানে আপনি ধরেন 27-28টা প্রকল্প, যেগুলো অনেকগুলো হয়তো ওরা আইইউসিএন এর সাথে করছে, কিছু কিছু হয়তো ডিপার্টমেন্টের সাথে করছে, আবার নতুন করে কিছু প্রকল্প যেমন জীববৈচিত্র্য রক্ষায় তারা একটা প্রকল্প সাবমিট করবে। তো সেগুলো আমরা বললাম যে প্রকল্পগুলো যেন শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয়, এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে তাদের সাথেও যেন একটু কথা বলে, মানে এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয় যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়, একটা কনসালটেশন যেন হয়। না, ফিনান্সিয়ালি সাপোর্ট কিছুতে তারা করছে, আবার বাড়তি কিছু আমাদের প্রয়োজন আছে কিনা সেটুকুনো আমাদের থেকে জেনে নিচ্ছে। না, হিসাব করার জন্য তো আমরা এখনো বসতেই পারিনি। হ্যাঁ, আমরা এখনো প্রকল্পের ধারণাগুলো নিচ্ছি, কাজের ধারণাগুলো নিচ্ছি, তারপরে সেগুলোকে প্রকল্প আকারে দিব নাকি আমাদের নিয়মিত কাজ থেকে আমরা করব সেগুলো আমরা চিন্তা করব। পানিতেও যেহেতু আপনি আছেন, পানি নিয়ে কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তারা এই রিসেন্ট যে বন্যা হলো, এই বন্যাটার জন্য ভারত কি পানি ড্যাম খুলে দিয়েছিল নাকি উপচে এসেছে, একটা তদন্ত করার দাবি জানিয়েছিল, সেটা আপনারা করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে বাঁধের সামনে বাঁধ, বিভিন্ন কথাগুলো আসছে, এগুলো আপনারা দেখেন, আমার অবস্থানটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগেও উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে যে আমরা
বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরো দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি, সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই। কারণ ফেসবুকে একরকম লেখা হয়, তার মধ্যে অনেকটাই হয়তো ঠিক হতে পারে, আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়েরও ভুল থাকতে পারে। তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে, পানি উন্নয়ন বোর্ডের একটা আছে, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একটা আছে। কিন্তু খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা। সেজন্য আমি একটা গণশুনানির আয়োজন করব। বিষয়টা যেটা আসছে এটা আসলে সরকার গুরুত্ব দিচ্ছে কিনা না আসলে আপনি যেটা বললেন যে আগাম তথ্য থাকলে প্রস্তুতি নিতে আমাদের সুবিধা হবে, সেই ক্ষেত্রে যে দেশগুলোর আগাম তথ্য দেওয়ার কথা তারা কি সেটা দিয়েছিল কিনা, যদি না দিয়ে থাকে সেটা কি তাদের ইচ্ছাকৃত নাকি এমনি? এখন আপনি না জানার তো এটার একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, এটা ফোন করে জানার তো বিষয় না, বা অ্যারেঞ্জমেন্টটা ফোন করে জানার মতন না। বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে দুটো দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যেই বেল্টে এবার বন্যা হলো সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত, পানির প্রবাহ, এগুলো সংক্রান্ত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো হয়। আন্তরিকতার ধরেন আজকে 53 বছর পার হয়ে গেছে, এখনো বৃষ্টিপাত জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি। এখন সেখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব, দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা, তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে 53 বছর হয়ে গেল, তো এগুলো খুব সাধারণ বিষয়। এগুলো যে আমাকে এতটুকুন পানি দাও, আমাকে ন্যূনতম পানি দাও, সেগুলোর দাবি না। হ্যাঁ, এগুলো খুব মানবিক দাবি। ফলে সেখানে ঘাটতি আছে, সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতাতেই হোক। বাঁধের বিষয়টা আসলে স্পষ্ট এলো না। অনেকেই যে জায়গাগুলোতে বাঁধ দেওয়া হয়েছে আমরা দেখি যে বর্ষার সময় অতিরিক্ত পানি আসে, খরার সময় পানিটা আমরা পাচ্ছি না। এই কারণে অনেকেই প্রশ্ন হয় বাঁধ নিয়ে একটা সমঝোতা আসুক বা আলোচনা সমাধান আসুক, অথবা বাংলাদেশ একটা যদি সম্ভব হয় কাউন্টার বাঁধ দিক। আপনারা আসলে বিষয়টা কি চিন্তা করছেন সিরিয়াসলি? যদি আমি সিরিয়াস না হওয়ার তো শোনো, প্রশ্নটা যত সিরিয়াসলি করা যায় উত্তরটা তার থেকেও সিরিয়াসলি আমাকে দিতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পাবলিকের একটা পারসেপশন আছে, সেটা তো তার থাকবেই, কারণ পানির নিচে কিন্তু সেই গেছে, আমি তো আর যাইনি। হ্যাঁ, শুধু পাবলিক পারসেপশনটা কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে। পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই
আমরা গণশুনানিটা করব। পাবলিক হিয়ারিং এর উদ্দেশ্যটাই হচ্ছে এটা বোঝা, নিজেরাও বোঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা। আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রকৃতিগতভাবেই একটু অসুবিধাজনক অবস্থানে থাকে। সেখানে এক সময় আপনি শুনবেন লোকে বাদ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাদটা সরিয়ে দাও। হ্যাঁ, তো এখন কোনটা আসলে আমি গ্রহণ করব এইটা বুঝতে আমার পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড যেমন আমাকে সাহায্য করবে, আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। আর স্থানীয় জনগোষ্ঠীকে না শুনে আপনার প্রশ্নের কনক্লুসিভ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি এখানে যেদিন কিছুদিন আগে কথা বলছিলেন, যখন বন্যা শুরু হলো সেদিন আপনি তিস্তা নিয়ে কথা বলছিলেন যে তিস্তার পাড়ের মানুষকে নিয়ে সেখানে আপনি যাবেন, তাদের নিজেদের যে চাওয়া সেটার জন্য, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছিলেন। ঠিক সেই সময় পরপরই বাঁধ থেকে পানি আসে এবং বলা শুরু হলো যে পরিবেশ পানি উপদেষ্টা এগুলো বলার কারণে বা এই সম্পর্কের কারণে নতুন করে পানি আসবে। আমি আপনি যে বলেছেন বলা শুরু হলো, এরকম কোনো বলা আমার কানে আসেনি। আমার কিন্তু কান চোখ বেশ খোলা থাকে এবং আমি মোটামুটি পড়ি, এরকম কথা আসেনি যে কোনো কিছু বলার পরে এটা হয়েছে। কারণ এমন কিছু বলা হয়নি যাতে করে কেউ মনে করবে যে প্রক্রিয়ার বাইরে আমি চলে গেছি। আমি সবসময় প্রক্রিয়ার পক্ষে কথা বলেছি। সেটা আন্তঃনদীর বিষয়ে যখন কথা বলবো আমাকে প্রক্রিয়া ধরে কথা বলতে হবে। যে কথাটা আগে বলেছি হুবহু সেই কথাটাই বলবো, নাকি আমরা একটু ভিন্ন কথা বলবো সেটা নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু প্রক্রিয়ার বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি আন্তর্জাতিক পর্যায়ে যদি কথা বলেন আপনাকে প্রক্রিয়া মেনেই কথা বলতে হবে। আপনি হঠাৎ করে একজন কাউকে চিঠি লিখে ফেলতে পারবেন না, আপনি হঠাৎ করে একজন কাউকে ফোন করতে পারবেন না। দেয়ার ইজ আ প্রসেস। হাওরের যে রাস্তাগুলো হয়েছে সেগুলোর বিষয়ে রাস্তা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল, যেটা আসলে হাওরটা, জি, আমি গতকাল যখন পানি ভবনে ছিলাম সেখানে কিন্তু সুনামগঞ্জে আমাকে এরকম বলা হলো যে সুনামগঞ্জেও বারবার তো বাঁধগুলো ভেঙে যায় এবং প্রতি বছরই আমাদেরকে মেরামত করতে হয়। তো সেই মেরামত যাতে না করতে হয়, পানি উন্নয়ন বোর্ড বলল তারা মোটামুটি একটা একই রকমের ডুবন্ত বাঁধই, কিন্তু এগুলো তো মাটির দেওয়া, তারা বলছিল তারা একটু পাকা রকমের কিছু করতে যাতে বারবার না ভাঙে। সেটা আমি বললাম যে সেটা যতক্ষণ পর্যন্ত নিকলি হাওরের যে জিনিসগুলো হয়েছে, যে অবকাঠামোগুলো হয়েছে, এগুলোর প্রভাব আমরা না জানি ঠিক মতন, আবার গিয়ে সুনামগঞ্জে আবার যদি একটা পাকা কিছু আমরা করে ফেলি, হাওর বোর্ডকে জিজ্ঞেস না করে, পরিবেশ অধিদপ্তরকে জিজ্ঞেস না করে, স্থানীয় সম্প্রদায়কে জিজ্ঞেস না করে, তাহলে সেটা টেকসই না হওয়ার সম্ভাবনা আছে। কাজেই নিকলি হাওরে তো আসলে যে রাস্তাটা হয়েছে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ পানি ওখানে পাস করতে পারে না। তো তারা বারবার কিশোরগঞ্জের হাওরগুলোতে কি ধরনের প্রকল্প নিয়েছে সেটা আমাকে বললো, কিন্তু আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত স্থানীয় জনগণ আমাকে সম্মতি না দেয়, এবং আমারও প্রস্তুতি থাকতে হবে। আপনি একটা সমস্যার সমাধান দিলেন, সবসময় যে সেটা যেই কাঙ্ক্ষিত সমাধান আপনি চান তাই দেবে তা না, কিন্তু আমারও মানসিক প্রস্তুতি থাকতে হবে যে যে কাজটা আমি করলাম ওইটা যদি সমাধানের পরিবর্তে আমাকে আরো সমস্যায় ফেলে তাহলে ওইটা আমি রেকটিফাই করব। অনেক জায়গাতেই আপনি দেখবেন পানি উন্নয়ন বোর্ডের অনেক বাঁধের কারণে বলা হয় নদী মরে যাচ্ছে, জলাশয়টা মরে যাচ্ছে, খালের সাথে নদীর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যদি একটা প্রকল্প করেও স্থানীয় জনগোষ্ঠীর মতামত নিয়ে, পরবর্তীতে যদি দেখা যায় যে সেই প্রকল্প আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না, তাহলে পানি উন্নয়ন বোর্ডের ওই মানসিকতা থাকতে হবে যে ওইটা আমরা আবার সংশোধন করব। হ্যাঁ, সে কথাগুলো কালকে অনুশাসন হিসেবে বলে দেওয়া হয়েছে। এটা যদি আপনার মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয় নয়, কিন্তু আপনি যেহেতু এই ক্যাবিনেটে আছেন, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাই যে আদালত অঙ্গনে কি আসলে ঘটছে। আপনি নিজেও একজন আইনজীবী, পরিবেশ আইনজীবী হিসেবে যেটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে, সেটা এই সরকার আসলে, অন্তর্বর্তীকালীন সরকার এটা দায় আসলে এড়াতে পারে কিনা? দায় এড়াতে পারে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা কখনো এন্ডোর্স করে নাই।
বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ছাত্র সংগঠন নাই যারা গিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে, যেটা অতীতে আমরা দেখেছি। কাজে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এই ঘটনাগুলো যে এন্ডোর্স করে না, এটা প্রধান উপদেষ্টা থেকে নিয়ে শুরু করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, আজকে আবার আমাকে জিজ্ঞেস করছেন। আমি একজন আইনজীবী হিসাবে এটা এন্ডোর্স করার তো কোনো সুযোগ নাই, কিন্তু আপনারাও তো সকলেই এই সমাজের মানুষ, আপনারাও দেখছেন যে অনেকগুলো প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এখন যদি আমরা বলি যে আসামিকে আমরা রেগুলার কোর্ট টাইমের বাইরে আগে বা পরে নিয়ে যাব, তখন আবার আপনি এসে আমাকে প্রশ্ন করবেন, তাহলে তো বিচার কাজের স্বচ্ছতা থাকছে না। এখন আমার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো পুরোপুরি এখনো মোকাবেলা করা হয়ে ওঠেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য এইটাতে কোনোভাবে এন্ডোর্স করতে পারে না। এবং এর আগের যে ঘটনাগুলো আমাদের আগের, সেগুলোতে আপনারা দেখেছেন যে কারা ওই কাজগুলো করেছে। আপনি একবারের জন্য বলতে পারবেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হয়েছে। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5 তারিখে যে সরকার ফল করলো, তারপরে অনেক দিন কিন্তু পুলিশ প্রশাসন মাঠেই ছিল না। তারপরে তাদেরকে মাঠে ফিরিয়ে আনা, তাদেরকে আবার আগের মতন কাজে ফিরিয়ে নেওয়া, এই চ্যালেঞ্জগুলো আমাদের এখনো রয়ে গেছে। এখন আজকেও আবার আমাদের একটা মিটিং করতে হবে যে এগুলোকে আমরা কিভাবে অ্যারেস্ট করব। মানে এটা তো কোনোভাবেই কোনো সভ্য দেশে আমরা মানতে পারি না। মামলার ধরন নিয়েও প্রশ্ন উঠছে, আবার একই ধরনের মামলা আইন উপদেষ্টা এরই মধ্যে বলেছেন সাকিবের মামলা, এবং আমরা সর্বশেষ 52 জন সাংবাদিক, আমি যদি ভুল না করি, বৃহস্পতিবারে দেখলাম একই মামলার প্যাটার্ন এক, সবই ভুলটা মামলা, এগুলো নিয়েও প্রশ্ন উঠছে। এখন হচ্ছে কি, আমাদের সরকারটা না নিয়ন্ত্রণমুখী সরকার এখনো না। কোনো ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে, কিন্তু নিয়ন্ত্রণমুখী সরকার তো আমরা না। হ্যাঁ, আমরা বরং স্পেসটা আরো কিভাবে বাড়ানো যায় সেটার চেষ্টা করছি। এখন আমাদেরকে বিব্রত করার জন্য অনেক কিছু হবে। যখন একজন ব্যক্তি মামলা করে, তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না। সে কার বিরুদ্ধে মামলা করবে এটা সম্পূর্ণ তার এখতিয়ার, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। আপনি যে বলছেন 52 জন সাংবাদিক, এদের মধ্যে অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে, এবং আমরাও, ধরেন আমাকে যোগাযোগ করছে, আমার সাথে যদিও এই মামলা সরাসরি কোনো সম্পর্ক নেই, আমি তখন এটা আবার স্বরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি যে দেখেন এই ঘটনাটা ঘটছে। তো যেখান থেকে যত কমপ্লেইন পাচ্ছি সেগুলো আমরা স্বরাষ্ট্রকে জানাচ্ছি, এবং সকলেই যখন মনে করবে সে হয়রানিমূলক মামলার মুখোমুখি হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেন তারা জানিয়ে রাখেন, এবং আমাদের নিজস্ব একটা পর্যবেক্ষণ ব্যবস্থা যে আমরা গড়ে তুলবো, সেটা আরেকটু সময় আমাদেরকে দিতে হবে। পুলিশের বিষয়টা যেহেতু সামনে নেই, এখন সামাজিক মাধ্যমে পুলিশের যে ভিডিওগুলো প্রকাশ হচ্ছে, সেই ভিডিও দেখার পর এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা আসলে কোনোভাবেই সম্ভব কিনা, বা মানুষের আস্থা তৈরি সম্ভব কিনা এই বাহিনীর ব্যাপারে? আপনি লিডিং প্রশ্ন করলে আমি আনসারটা দিতে পারবো না, কিন্তু আপনি এটাও দেখেছেন যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। আপনি এটাও শুনেছেন যে একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। তো এইগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে যা ঘটে গেছে সেটা তো আর আমি আন্ডু করতে পারবো না, কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। আমরা ছোটবেলা যেটা পড়তাম, পুলিশ জনগণের বন্ধু এবং দুষ্ট লোকেরা পুলিশকে দেখলে ভয় পায়, কিন্তু আমরা সবাই, আপনি সহ, এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায়, আর পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি।
পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে, কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে। আপনি 1861 সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে পুলিশ চালাচ্ছেন। ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল বাংলাদেশের জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসে নাই। ফলে এই সবগুলি আলোচনা হয়েছে। পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো পাবো, তখন সকলকে নিয়ে আলোচনা করে, আপনারাও তো পার্ট হবেন, আপনাদেরও তো পুলিশের কাছে প্রত্যাশা আছে, আপনারাও পুলিশি হয়রানির শিকার হয়েছেন, কিন্তু আপনারা চান যে পুলিশের কাছে যেতে। আপনাকে আমাকে কিন্তু পুলিশের কাছে যেতে হয়, একটা কাগজ হারিয়ে গেলে বাসায় গিয়ে জিডি করতে হয়, মামলা মোকদ্দমার কথা বাদই দিলাম। ফলে সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছা। আর এখানে আমরা এবং আপনারা বলে কিছু নাই, বারবার আহ্বান জানানো হচ্ছে যে আমরা একটা পরিবারের মতন করে যেন সবাই কাজ করি, আমরা একটা শক্তি হিসাবে যেন সকলে কাজ করি। কমিশনারদের কতদিন লাগতে পারে? গণশুনানিটা 16 থেকে 20-এর মধ্যে করবার একটা, কারণ মানুষও তো এখন প্রস্তুত না, বুঝছেন না? আমি যাব, আমি তো সারা জীবন এসবই করেছি। আর ওইটা করলে হয় কি যে আমি এখানে বসে বসে পরিকল্পনা, আমি তো ওগুলা পরিকল্পনা করে ফেলতে হবে না, মানুষ যাতে পরিকল্পনাটাকে নিজের মনে করে, ওইটা তো জরুরি, তাই না? আমাদেরকে তো সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, কেউ কেউ তো আছে আমাদেরকে বিপদে ফেলানো। এখন সেটা, আর আমি আপনাকে আপনি ভাবছেন যে কি ওরা মামলা করে পড়বে একটা প্যাসেজ, তাহলে এই প্যাসেজ করতে করতে জীবন চলে। তো এই সমস্ত তো আছে, আপনাদের মধ্যেও আছে, তাহলে আর কোয়েলা আমাদের মধ্যেও আছে, তো আছে না? এখন ওইগুলো বন্ধ করার উপায়টা, প্রশ্ন তো করলেন একটা কঠিন, বন্ধ করার এখানে একটা প্রশ্ন আমি করি নিতে আপনার গতকালকে আপনার 43টা বা এরকম একটা দলের সাথে কথা বলতে, সেখানে আওয়ামী লীগ বা তার দল কেন? এটা না আওয়ামী লীগ বলবেন না, ক্যামেরাতে না, আমি বুঝি এটা আওয়ামী লীগকে বাদ দেওয়া না দেওয়ার ব্যাপার না। যে সংস্কার প্রক্রিয়াটা হবে এটা কিন্তু পদ্ধতি কেন্দ্রিক হবে, ব্যক্তি কেন্দ্রিক না, দল কেন্দ্রিক। এখন আপনি আমাকে বলেন, আপনি 2টা ভিডিও চোখের সামনে আনেন, বাকিগুলো ভুলে যান, একটারে মারি, একটা আহত হয়, একটাই মরে স্যার, বাকি ডিজাইন। এবং কালকে যে পুলিশের ভ্যানটা দেখলেন, সেখানে আপনি আমাকে বলেন আমি পদ্ধতি যখন সংস্কার করব, আমি কিসের বিরুদ্ধে পদ্ধতি সংস্কার হচ্ছে? ফ্যাসিজমের বিরুদ্ধে পদ্ধতি সংস্কার হচ্ছে। তো ফ্যাসিজম